রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ থেকে যখন আমাকে আহ্বান করা হলো, সেটা আমার জন্য বিশাল একটা প্রাপ্তি, সত্যিকার অর্থে। আমি কৃতজ্ঞতা না জানিয়ে পারছি না সম্মেলন পরিষদকে, বিশেষত দেবজ্যোতি রায় দাদাকে, তিনি বারবার আমার সাথে যোগাযোগ করেছেন, আসার জন্য জানিয়েছেন। তো আমি প্রথমে বলতে চাই, আমি নেত্রকোনার সন্তান। এই নেত্রকোনাতেই আমার জন্ম, আমার শেকড়। এখানে আমার প্রাণ ভ্রমণা বলে কিছু থাকে, সেটা এখানেই লুকানো। আর আমি আমার বাবার প্রথম সন্তান, প্রথম সন্তান হিসেবে খুব আদরের সন্তান ছিলাম। এবং আমি যেটা পেয়েছি, যে জন্য আমি এই কথাগুলো বলছি, সেটা হচ্ছে যে বাবার কাছ থেকে, বাবার খুব কাছে, খুব হৃদয়ের কাছাকাছি ছিলাম আমি সবসময়। 3 সন্তানের মধ্যে আমি সবার কাছে, সবচেয়ে কাছে ছিলাম বাবার। এবং আব্বাকে আমি খুব কাছে থেকে দেখেছি। আপনার মধ্যে যে অন্যরকম একটা ব্যাপার ছিল, সেটা আমি কিছুটা হলেও অনুভব করতে পেরেছি। বাবার সম্পর্কে স্মৃতিচারণ করতে গেলে কোন জায়গা থেকে শুরু করবো, কোথায় শেষ করবো আমি ঠিক জানি না। কারণ আমার তো বাবা, তিনি আমার কাছে ছিলেন মতো দুঃখের মতো, ছায়ার মতো। এবং বাবার মধ্যে একটা বিষয় আমি খেয়াল করেছি, যে তিনি রবীন্দ্রনাথের ছায়াকে অনুসরণ করতেন, রবীন্দ্রনাথের ভীষণ ভক্ত ছিলেন। এবং ছোটবেলা থেকে তিনি আব্বার রুমে সবসময় রবীন্দ্রনাথের বই ছড়িয়ে ছিটিয়ে থাকতো। এবং আমি যেটা খেয়াল করেছি এবং উপলব্ধি করেছি, যে আব্বার জীবনের প্রতিটা পদক্ষেপে এবং প্রতিটা চিন্তায়, চেতনায়, মননে রবীন্দ্রনাথের ছায়া ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি আদর্শ হিসাবে নিজের জীবনের প্রতিটা অংশে তিনি যাপন করতেন। দেখেছি যে আব্বা রবীন্দ্রসঙ্গীত শিখছেন, তার বই পড়ছেন, গীতাঞ্জলির বহু কপি আমাদের কাছে আছে, তিনি ঘুরে ঘুরে গীতাঞ্জলি পড়তেন। এবং মজার ব্যাপার হলো, রবীন্দ্রনাথ ঠাকুর করতেন, রবীন্দ্রনাথ ঠাকুর। তো আব্বা সেইটাও পর্যন্ত অনুসরণ করার জন্য আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা নিজের জীবনে শিক্ষা করেছিলেন। তো বাবা যখন চলে যান, শেষের দিনগুলায় বাবাকে 2021 সালের 22শে জুলাই বাবা চলে যান। তখন কোভিডে আক্রান্ত হওয়ার পর আমাদের তাকে হসপিটালাইজ করতে হয়েছিল। সেই সময় আব্বা সারা জীবনে আব্বা কখনো এলোপ্যাথিক ট্রিটমেন্টের মধ্যে যান, তখন যেতে বাধ্য হয়েছিলেন। এবং আব্বা বলছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত মারা গেছেন অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টের কারণে। তো আমারও শেষ জীবনে, আমার জীবনের শেষেও তারই এই অবস্থার পরিণতি পেতে হচ্ছে। এবং দেখা গেল যে সত্যি তাই, তিনি সারা জীবন হোমিওপ্যাথি প্র্যাকটিস করেছিলেন, তিনি মারা গেলেন অ্যালোপ্যাথিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে আর কি। তো রবীন্দ্রনাথ ঠাকুর বাবাকে আপাত মস্তক ঘিরে রেখেছি, সেই বিষয়টা ওইভাবে দেখেছি। দ্বিতীয় কথায় আমি বলতে চাই, বাবার স্মৃতিচারণ করতে গিয়ে বাবার লেখার যে বিষয়বস্তু বা লেখার যে ধরন, আব্বা কবিতার ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে একটি মৌলিক ধারা তৈরি করতে চেয়েছিলেন। তিনি বলতেন যে আমি যখন হঠাৎ করে কোনো একটা জিনিস দেখছি, তখন সেটা আমার মধ্যে একটা জার্ক সৃষ্টি করত বা একটা ঝাঁকুনি দিত। যে বিষয়টা আমার মধ্যে ঝাঁকুনি দিত, সেই বিষয়টা আমি তখন লিখে ফেলতাম এবং আমি একটা ঘোরের মধ্যে লিখতাম। বাংলা একাডেমির পরিচালক সরকার আমিনুল ভাই আবার একটা ইন্টারভিউ নিয়েছিলেন, সেখানে জিজ্ঞেস করেছিলেন আপনি কিভাবে কবিতা লিখেন। তো তখন আগে বলেছিলেন যে আসলে আমি তো কবিতা লিখিনি, হঠাৎ একটা মুহূর্ত আমার কাছে চলে আসে, তখন আমি সেই মুহূর্তটা আমাকে দিয়ে কিছু লিখিয়ে নেয়, সেটাই হচ্ছে কবিতা। এবং আগে বলতেন যে কবিতা আসলে লেখা যায় না,
কেউ ফরমাইশ করলো কবিতা, সেটা আসলে কবিতা এভাবে কবিতা আমি লিখতে পারি না। কবিতা আমার উপর চলে আসে, সেটা আমার মাধ্যম, আমি নিজে কখনো লিখতে পারি না। তিনি যেগুলো লিখেছেন সেগুলো ছিল তার ভাষ্যমতে একদম ডাইরেক্ট, মাঝখানে মানে হৃদয় এবং কলম এটার মাঝখানে আর কোনো কিছু ছিল না। হৃদয় যখন যেটা ডেকে বলতো সেই বিষয়টাই তিনি তার লেখা মধ্যে, এর মাঝখানে আর কোনো কিছুই আসবে না। তো বাবাকে দেখেছি যে খুব মিষ্টি একটা প্রকৃতির অধিকারী ছিলেন, খুব সরল হাস্যজ্জ্বল একজন মানুষ, খুবই সাদাসিধা জীবনযাপন করতেন। এবং আমি দেখেছি যে আব্বা এসি দূরের কথা কখনো ফ্যানও ব্যবহার করতেন না, এবং খুব সাদামাটা একটা জীবনযাপন করতেন। আকারে সাদামাটা, সন্ধ্যাবেলা ঘুমিয়ে যেতেন, কপিলে উঠতেন। ঢাকা শহরের বুকে থেকেও আব্বা প্রতিদিন নদীর পাড়ে বেড়াতে যেতেন, প্রকৃতির মধ্যে কিছুটা সময় থাকতে পছন্দ করতেন। এই বিষয়গুলো আব্বাকে চিরজীবন সজীব এবং সতেজ রেখেছে। আর তিনি পৃথিবীর সবকিছুর মধ্যে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। কোনো কিছু ধরেন সারা পৃথিবীর যা কিছু আছে সব কিছুর মধ্যে একটা বয়সে এসে তিনি লীন হয়ে গিয়েছিলেন। সবার বেদনা, একটা কাকের বেদনা তিনি কবিতার মধ্যে তুলে আনতেন। একটা মৃত মানে মাটিতে পড়ে থাকা ডাব যেটা খেয়ে ফেলে দেওয়া হচ্ছে, তার বেদনাটা তিনি অনুভব করতে পারতেন। দিলপল্লের কাহিনী নামে একটা কবিতায় আমি দেখেছি যে মাটির মধ্যে দোকানে সাজানো যে মাংস, একটা প্রাণীকে কেটে হত্যা করে যে মাংস কাটিয়ে রাখা হয়েছে, তার বেদনাটা, সেই প্রাণীর বেদনাটা তিনি অনুভব করতে পারতেন। প্রতিটা জগতের প্রতিটা অণু, পরমাণু, প্রত্যেকটা জীব, প্রাণ এবং অপ্রাণ সকলের বেদনা তিনি অনুভব করতেন, সকলের সুখ এবং দুঃখ তিনি তার হৃদয়ে ধারণ করে নিয়েছিলেন। এবং এই কথাগুলো তার কবিতার মধ্যে উঠে এসেছে। তিনি একাত্ম হয়ে গিয়েছিলেন সমস্ত জগতের সাথে, সেই একাত্মতা আমরা তার মধ্যে দেখতে পাই। আপনারা যারা আমার কথাগুলো শুনছেন, আমি সবার কাছে খুব কৃতজ্ঞ। আমি আশা করব আপনারা জগতের সমস্ত সৌন্দর্যের সাথে যোগসূত্র করে রাখুন, এবং শিল্পের সাথে আমাদের থাকতে হবে, সেটা আমি মনে করি। কারণ এই একটা ক্রান্তি লগ্ন চলছে জগতের, যখন চারদিকে শুধু অবক্ষয় আর অবক্ষয়, যখন আমরা কোথাও কোনো আলো পাচ্ছি না, যে কোথাও কোনো আশার বাণী পাচ্ছি না, সেই ক্রান্তি লগ্নে এসে আশার বাণী দিতে পারে একমাত্র সত্যিকারের শিল্প, একমাত্র নিরেট শিল্প ভাবনা এবং কবিতা। সবাইকে অনেক ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। সবাইকে শুভকামনা। ধন্যবাদ।